ভাস্কর প্রতিক্রিয়া নিয়ে নিই। ভাস্কর, দেখুন, আমরা জানি যে আর্টিকেল 67B, 92 এবং 100 এখানে পরিষ্কার প্রভিশন আছে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়েছে, সেক্রেটারি জেনারেলের কাছে জমা দিয়েছেন। কি অভিযোগে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখতে হবে। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে বিরোধীদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না এবং অনেক সময় আচরণ হাস্যকর এরকম এখানে শুধুমাত্র একটা দল নয়, এখানে শুধু একটা দল যে এই অনাস্থার পক্ষে সই করেছে তা নয়, এখানে কিন্তু সই করেছে এতগুলো দল। একাধিক আঞ্চলিক দল, হ্যাঁ, অবিজেপি দলগুলো যখন সই করেছেন এবং এখানে অনাস্থা এনেছেন, এবং মনে করতে হবে যে বিরোধীদের বলার জায়গায় কিন্তু এই রাজ্যসভা, লোকসভা, আমাদের পার্লামেন্ট, কিন্তু সেখানে বলার সেখানে আপনি সংখ্যার জোরে আপনি কোনো কিছু, আমরা দেখেছি যেখানে লোকসভাতেও সংখ্যার জোরে অনেক কিছু পাস করানো হচ্ছে, আলোচনাই করতে পারা যায় না। এবং দেখা যায় যে যখন বিরোধীরা কোনো আলোচনার জন্য প্রস্তাব আনেন, সেই প্রস্তাব গ্রহণ করা হয় না। এবং একতরফা ধরে এই জগদীপ ধনখড় পুরস্কৃত হয়েছিলেন, কারণ হচ্ছে উনি পশ্চিমবঙ্গে ওই রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস করার পুরস্কার স্বরূপ তিনি ওখানে আজকে ওই জায়গাতে গেছেন। কিন্তু যখন উনি ওই পজিশনে বসেছেন রাজ্যসভার, না রাজ্যসভার যখন চেয়ারম্যান যখন হবেন, তখন তিনি যে একটা অ্যাপলিটিক্যাল ভূমিকা পালন করতে হবে তাকে, এটা যদি ভুলে যায় তাহলে আমাদের এই গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত অশুভ প্রয়াস। এতগুলো দল যখন বলেছে, এতগুলো দল যখন তার বিরুদ্ধে ভারতবর্ষে 72 বছরের ইতিহাসে যখন এটা প্রথমবার এসেছে, এটা আমি মনে করি এটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিজেপির এটা একটা ব্যর্থতা। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সব সময় দেখা গেছে যে বিরোধীদের কোনো বলার সুযোগ দেওয়া হয় না। আর এই বিজেপি UPA 2 এর আমলেও কিন্তু যেভাবে দিনের পর দিন পার্লামেন্ট বন্ধ করে রাখতে অভিযোগ বারবার করে যেটা উঠেছিল, এবং তাতে কিন্তু আমি আপনাকে বলছি, এটা বলে শেষ করছি, এটা বলছি যে আজকে এটা বলুক যে কোথায় বিজেপির কোথায় রাজ্যসভায় কবে কি প্রস্তাব তুলেছে। আর আমরা একটা কথা আমি তোমার বলছি, রাজস্বী প্লিজ, এখানে আপনি একটা কথা বলুন যে বিজেপি আজকে প্রমাণ চাইলে প্রত্যেকটা জায়গায় দেখানো গেছে, যারা আজকে অনাস্থা এনেছে প্রত্যেকবার তাদের সাংসদরা প্রশ্ন করার সময় তাদেরকে অ্যালাউ করা হয়নি। কংগ্রেসের সাংসদকে অপমান করা হয়েছে বিভিন্নভাবে, তার জেস্টার থেকে আরম্ভ করে এই অসাংবিধানিক বিষয়টার বিরুদ্ধে এইখানে একটা প্রস্তাব আনা হয়েছে। এটাই কিন্তু একটা অনাস্থা প্রস্তাব এবং তারই সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের তরফ থেকে যা তোলা হচ্ছে এই নিয়ে, এবং বারবার করে বলা হচ্ছে 72 বছরে এরকম ঘটনা ঘটেনি। আমি একটু অন্যভাবে যদি বিষয়টা দেখি বা আপনার মুখ থেকে যদি সেই আঙ্গিকটা বোঝার চেষ্টা করি, তিনি মেলালেন, তাই নয় কি? তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আমরা দেখেছিলাম যে এই সেশন চলার সময় যে দূরত্বের জায়গা তৈরি হয়েছিল, এই জগদীপ ধনখড়ের বিরোধিতা করেই দুই দল কি কাছাকাছি চলে এলো? না, দেখুন, এই যে বিষয়টি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম প্রস্তাব আনা যায়, যেটা 67B ভাস্করদা বোধহয় বললেন, এবং একই সঙ্গে উল্টো দিকের কথাটাও সেটাও বলা হলো যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, সুতরাং তাদের তো বলতে দিতেই হবে। কিন্তু যে প্রশ্নটা আপনি তুললেন যে সত্যিকারের বিরোধীরা একসঙ্গে হলো কিনা, তৃণমূল আর কংগ্রেস কাছাকাছি এলো কিনা, সে বিষয়ে কতকগুলি রাজনৈতিক পর্যবেক্ষণ বলতে হবে। এক হচ্ছে ইন্ডিয়া জোটের যে বিষয়, সেই বিষয়ে কিন্তু পরিষ্কার দেখা গেছে যে কেন্দ্রীয় স্তরের যে কংগ্রেস, তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো। এবং দুই, এটা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ যে বিষয়টা একটা হচ্ছে যে বিজেপি বলছেন যে সোরসের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ, আর বিরোধীরা বলছে আদানির সঙ্গে বিজেপিদের যোগাযোগ। এবং এই বিষয়টা নিয়ে সকলেই জানেন ভোটের যে সংখ্যা, তাতে জগদীপ ধনখড় ভাষায় থেকেই যাবেন। ফলে এটা এমন একটা বিষয় সেটা কি গুরুত্বপূর্ণ নয়, এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু একেবারে পরিষ্কারভাবে সই করতে পারছে। যদি এটা সত্যিকারের আদানির বিরুদ্ধে একটা মিটিং হতো এবং যেখানে লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনা হতো, তাহলে তৃণমূলের সাংসদরা এর আগে অবধি যা দেখা গেছে, যে উদাহরণ নিয়ে দেখা যেত যে তারা হঠাৎ করে কৃষ্ণপুরে চলে গেলেন, তাদের আর খুঁজে পাওয়া গেল না। তবে এই বিষয়টি যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এখানে কঠিন বক্তব্য রাখবে। তৃণমূল, সিপিএম এবং বিজেপি বিরোধী যে দল আছে, তারা সবাই মিলে খুব দেখাবে যে তারা একটা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে। কিন্তু প্রথমত এই লড়াইটি অবশ্যই প্রতীকী লড়াই। বিজেপির বিরুদ্ধে আধিপত্যবাদের যে অভিযোগ আছে, যেমন আমরা রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে বলি, সেই রকমের আধিপত্যবাদের বিরুদ্ধে বিরোধীদের যে আন্দোলন, বিরোধীদের যে লড়াই, সংবিধান মেনে যে লড়াই, সেটা চলবে। কিন্তু আসল জায়গাটা একে অপরের বিরুদ্ধে কি নিয়ে বক্তব্যটা রাখছেন,
সেটা হচ্ছে কংগ্রেস সুবিধে নিচ্ছে সোরাসের কাছ থেকে আর বিজেপি সুবিধে নিচ্ছে আদানির কাছ থেকে। আর আমরা কি দেখছি, নির্বাচনী বন্ডে প্রথম 3টে দল ভারতবর্ষের, তাদের নাম হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস। ফলে অর্থাৎ এই যে বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ, ক্রোনি ক্যাপিটালিজম, তাতে এই 3টি দল যে একেবারে বাদী ব্যবস্থা থেকে, বহুজাতিক সংস্থা থেকে টাকা নেন তার সম্পূর্ণ প্রমাণ আছে। ফলে সেই নিয়ে দ্বন্দ্বে তারা হঠাৎ দলে গেলেন কেন? সবাই মিলে তো একসঙ্গে একটি ভাষায় কথা বলা উচিত মনে হয়। ফলে এটা একেবারেই প্রতীকী। তবে হ্যাঁ, গণতন্ত্রের কঠোর যদি হয়ে থাকে, তার ক্ষেত্রে তারা 14 দিন সময় দিয়ে আনতে পারেন, ভোটাভুটি হবে এবং শেষে বিজেপি জিতবে এবং সরকার থেকে যাবে। কিন্তু জেতাটা থেকে বড় কথা শুভময়দা প্রতীকী প্রতিবাদের প্রসঙ্গ তুলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।